আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। অষ্টম পর্বে আপনাদের সাথেই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। ঘন কুয়াশাকে হারিয়ে সূর্য আজ তেজ নিয়ে আকাশে জ্বলজ্বল করছে, তার চারপাশে ছড়িয়ে দিচ্ছে আলোকিত রশ্মি। অথচ পাতালপুরীর ব্যবসা গরম, পদ্মজার শরীরের ঘামে ভিজে একাকার। দেওয়ালে কারুকার্য খচিত উৎসুক হাট, দেওয়ালের গায়ে ঝুলছে শতাব্দী পুরনো চিত্রকর্ম, মেঝেতে চড়িয়ে থাকা বহুমূল্যবান কার্পেট, চেয়ার টেবিল সবই যেন গামছে। সকালের দৃশ্যটি অবশ্য অন্যরকম ছিল, খুব ঠান্ডা পড়ছিল। সোয়েটার পরার পরেও কাঁপছিল শরীর। তখন আমির সোয়েটারের উপর শাল পরিয়ে দিয়ে গেছে। এই মুহূর্তে হাত বাঁধা থাকার কারণে সোয়েটার কিংবা শাল কিছুই গা থেকে সরাতে পারছে না পদ্মজা। গরমে হাঁসফাঁস লাগছে। হঠাৎ করেই যেন উত্তপ্ত হয়ে উঠেছে পাতালপুরী। গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমর অবশ হওয়ার পথে। আশপাশে কোনো সারা শব্দ নেই। ভেতরের দিকে কানে এসেছিল মেয়েদের চিৎকার। তার কিছুই করার ক্ষমতা ছিল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে মেয়েগুলোর বুক কাঁপা আর্তনাদ। মনে হচ্ছিল পৃথিবীর এক বিশাল নিঃশব্দের কারাগার, আর সেই চিৎকারগুলো এই নিঃশব্দতার মাঝে এক টুকরো রক্তাক্ত বেদনা। খট করে ঘরের দরজা খুলে গেল। চোখ খুলে তাকালো পদ্মজা। আমির এসেছে। তার পরনে ফুল হাতা সাদা গেঞ্জি, চোখ দুটি লাল রক্তবর্ণ। পদ্মজা দৃষ্টি সরিয়ে নিল। আমির ধীরে এসে খুলে দিল তার হাত পায়ের বাঁধন। হাত বাড়িয়ে গা থেকে শাল সরাতে গিয়ে পদ্মজা বাধা দিয়ে বলল, প্রয়োজন নেই, আমি পারবো। আমির যন্ত্রবানবের মতো সরে দাঁড়ালো। পদ্মজা সোয়েটার শাল বিছানার উপর রেখে আগের তেজি গলায় বলল, খবরদার, আমাকে আর বাঁধবেন না। আমিরের সর্বোত্তক্তি, নিজের পায়ে কোড়াল মারার অভ্যাস নেই। কি বললেন? কিছু না। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। এরপর তো সারা জীবন বসেই থাকতে হবে। 2-3 দিন বসে থাকলে কারো হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বললেন, আমার যন্ত্রণা হয়, পা ঝিমঝিম করে, দয়া করে আর বাঁধবেন না। আমির ঘরের পশ্চিম কোণে রাখা কাঠের বক্সটির দিকে এগোতে এগোতে সাবধান করল, কোনো চালাকি করো না। তুমি মামার বাড়ি আসুনি যে, যেভাবে চাইবে সেভাবে হবে। 21টা মেয়ে জোগাড় হয়ে গেছে। আমির বক্সের তালা খুলে একটি চুড়ি বের করে বলল, রেদওয়ান কেন যে তোমাকে এসব বলল? আমার আম্মায় কি করে খুন করতে চেয়েছিলেন? বুকের ভিতর একটু কাঁপেনি? পথের কাঁটা রাখতে নেই, আমির দৃঢ় কণ্ঠে বলল। শুনে চমকে গেল পদ্মজা। মানুষটা কত সহজভাবে কথাটা বলল। আর কিছু বলতে ইচ্ছে করল না তার। শুধু ক্ষীণ চোখে তাকিয়ে রইল আমিরের পিঠের দিকে। চোখটা উবু হয়ে কি যেন খুঁজছে। পদ্মজা গাঁড় গড়িয়ে দেখল ঘরের দরজা হাট করে খোলা রাখা। এই সুযোগ। উনার মনোযোগ অন্যদিকে। এখনই বেরিয়ে যাওয়া ভালো সময়। ভয় আর উত্তেজনা মিলেমিশে এক হয়ে গেছে তার হৃদয়ে। পা দুটো ভারী লাগলেও ঠিক করল সে পালাবে। ভাবনা অনুযায়ী ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে হাঁটতে দরজার কাছে পৌঁছে গেল। সে যার মতো আমিরের দিকে একবার তাকিয়ে এক নিঃশ্বাসে দরজার বাইরে বেরিয়ে যাবে, তখন আমির ঠান্ডা সুরে বলে উঠল, পালাতে পারবে না। থমকে দাঁড়ালো পদ্মজা। বেবাছাকা খেয়ে গেল। কোনো মতে বলল, পালাচ্ছি না। তো কোথায় যাচ্ছ? পদ্মজা উত্তর না দিয়ে চোখ মুখ কুচকে খাটের এক কোনায় গিয়ে বসল। বুঝতে পারছে না কি করবে। এখন থেকে নিজেকে কিংবা মেয়েগুলোকে মুক্তি করার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এভাবে চললে কিভাবে হবে? এই অবস্থা থেকে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যেতে হবে। কোনো না কোনোভাবে তাদের বাঁচাতে হবে। সেটা করতে হলে আগে তার নিজের মুক্তি প্রয়োজন, অথবা দরকার সুনিপুণ কোনো পরিকল্পনা। হয় সে ভিতরে থেকে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করবে, আর নয়তো বাইরে গিয়ে পুলিশের সাহায্য নেবে। পদ্মজা গভীর শ্বাস নিল। সে জানে তার পথ কঠিন, কিন্তু লড়াই করতে হবে। আমিরকে এক নজর দেখে হঠাৎ কেঁদো কেঁদো সুরে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, করবো না। দয়া করে আমাকে বাঁধবেন না, ছেড়ে দিন। চলনা করো না। চলনা কিসের চলনা? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি, একটু তো শান্তি দেবেন। নয়তো অন্দরমহলে দিয়ে আসুন। কিছু একটা করুন। তুমি অভিনয়ে খুব কাঁচা হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। রাগী বিরক্তিতে পুষে উঠল পদ্মজার শরীর। সে আর কিছুই বলল না। আমির বক্স থেকে একটা বস্তু
হাতে নিয়ে পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো তোমার বসা, শোয়া, হাঁটা সবকিছুর ব্যবস্থা করে দেব। কথা শেষ করে বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা সঙ্গে সঙ্গে ধরে ফেলল। আমির পুনরায় বক্সের দিকে ফিরে প্রশংসা সুরে বলল, চমৎকার। পদ্মজা বস্তুটির উঁচু অংশ ধরে টান দিয়ে একটি ছুরি বেরিয়ে এলো। তার চোখে বিস্ময়ের ঝিলিক। সে আমিরের দিকে তাকালো। আমির গম্ভীর মনোযোগে কিছু খুঁজে চলছে। তৎক্ষণাৎ পদ্মজার মনে একটা সাহসী পরিকল্পনা জন্ম নিল। চুরির ভয় দেখিয়ে সে আমিরকে পরাজিত করবে এবং সব মেয়েকে মুক্তি করবে। উত্তেজনার মত্ত পদ্মজার মস্তিষ্ক আর কোনো দ্বিধায় হারালো না। পরিস্থিতিতে অতি সহজ ভেবে সে ধীরে ধীরে আমিরের দিকে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজার হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে। তবুও সে তার মনোভাব বদলালো না, একেবারে স্থির রইল। আমির যখন সামান্য দূরত্ব আছে তখন দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে দৃঢ় কণ্ঠে পদ্মজা বলল, সব মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলব। আমিরের চোখ মুখে হাসির ঝলক দেখা গেল। পদ্মজা এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা উপস্থিত হয়ে গেল। তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছাড়ল, যা বলছি করুন। আমির নাচরবান্দা স্বরে বলল, করব না। দ্বিধায় বিভক্ত হয়ে সে পদ্মজার আশার প্রহার। সে হার মানার পাত্রী নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে কি লাভ হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর বর দিতে হচ্ছে। পায়ের পাতা মাটিতে ফেলে নয়তো আঙ্গুল ভেঙে যাবে। পদ্মজা দাঁত কামড়িয়ে বলল, মস্করা করবেন না, গা জ্বলে যায়। আমির কৌশলে পদ্মজাকে গড়িয়ে নিজের সঙ্গে চেপে তার গলায় নিজের ছুরি ধরে বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, বোতা চুরি। ভালো করে না দেখেই আক্রমণ করতে চলে এসেছ। মস্করা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। এখন আমি যদি তোমার গলায় শিরাটা কেটে দিই? আমার হাতের চুরি কিন্তু বোতা না। পদ্মজা মেরুদণ্ড সোজা হয়ে গেল। আমির তাকে এমনভাবে চেপে ধরছে যে মনে হচ্ছে এখনই তার প্রাণ নিয়ে নেবে। আমির সেটা করল না। পদ্মজাকে আলগা করে ছেড়ে দিল। চারা পেয়ে সরে গেল পদ্মজা। আমির চড়া গলায় বলল, আগে গোড় কাটিয়ে নিজের মধ্যে ফিরে এসো, তারপর আমার সঙ্গে লড়ো। কথা শেষ করে সে বেরিয়ে যাচ্ছিল। পদ্মজা মন কেমন করা কণ্ঠে বলে উঠল, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? জবাব না দিয়ে চলে গেল আমির। পদ্মজা মেঝেতে বসে ঠুকরে কেঁদে উঠল। তার দিশেহারা অবস্থা। কোন দিকে যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। যতবার মনে সাহস জোগাড় চেষ্টা করছে ততবার সে নিঃশেষ হয়ে যাচ্ছে। ভেবে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। আমির যদি তাকে বেঁধে না দিত তবে হয়তো পালানোর বা কিছু করার চেষ্টা করতে পারত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, সে বুদ্ধিমান, সতর্ক। পদ্মজা নিজের অসহায়ত্বে ভেঙে পড়ল। কান্না ছাড়া সে কী বা করতে পারে? চোখের জল গাল বেয়ে জড়তে লাগলো। বুকের ভেতর হাহাকার বেড়েই চলছে। হতাশা, অসহায়ত্ব আর কান্নাই যেন তার একমাত্র পথ। কঠোর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। তার পৃথিবীটা সেদিনে অন্ধকারে ঢেকে গেছে যেদিন আমিরকে এই নোংরা জগতে আবিষ্কার করেছে। আমির হ্যান্ডকাপ নিয়ে এসে পদ্মজার হাতে পরিয়ে দিল। বের হবার আগেই অর্বিত বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলবে না। আমি বড় দরজার নতুন তালা দিয়েছি, চাবি আমার কাছে, যত চেষ্টাই করুক বের হতে পারবে না। অর্বিত সংশয় নিয়ে প্রশ্ন করল, যদি আক্রমণ করে? হাত পা ছাড়া কাউকে আক্রমণ করতে পারবে না। নির্ভয়ে থাকো, যা ইচ্ছে করুক, পাত্তা দেবে না। মনে করবে একটা পিঁপড়া ঘোরাঘুরি করছে। ঠিক আছে জি ভাই। মেয়েগুলোকে খাবার দেবে। আমার আসতে অনেক রাত হবে। রাফিদকে নিয়ে বেরিয়ে পড়ল আমির। তার আগে ভালো করে সবকিছু দেখে নিল পদ্মজা কোনো উপায় আর ক্ষতি করতে পারে কিনা। না, পারবে না। সে নিশ্চিন্তে মনে বেরিয়ে গেল। হাঁটুতে মুখ গুজে বসে রইল পদ্মজা। হতাশার বুড়ে মন এতক্ষণ অন্য জগতে ছিল। আচমকা আবিষ্কার করলো হাত বাঁধা হলেও তার পাঁজরা মুক্ত, দরজাটাও খোলা। সে জট করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। প্রতিটা ঘরে উকি দিয়ে দেখল। দ্বিতীয় ঘরে রেদওয়ান ঘুমাচ্ছে, বাকিগুলো খালি। সে পা টিপে টিপে অন্ধকারের চোখ
দরজা পেরিয়ে শূন্য প্রতিধ্বনির সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় ধাক্কা দেবে, ঠিক তখনই অরবিট তাকে বাধা দিল। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নবাগান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।